স্বীকার করছি পুলিশের দুর্বলতা ছিল, বলছেন নাহিদ। আওয়ামী লীগ নেতার ছেলেকে বাড়িতে তুলে দিলেন বিএনপি নেতা, এলাকায় বিক্ষোভ। জানাবো বাজার নিয়ন্ত্রণ কি কোনোভাবেই সম্ভব হবে না। এবং সর্বশেষ জানাবো যাত্রাবাড়ির কলেজে ছাত্রবেশে পরিকল্পিত হামলা, জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে বললেন পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। স্বীকার করছি পুলিশের দুর্বলতা ছিল, বলছেন নাহিদ। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পুলিশের দুর্বলতা ছিল বলেই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঘটনাটি সংঘর্ষের দিকে গেছে, এটা স্বীকার করছি। পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সংঘর্ষে জড়ায়নি। উপদেষ্টা নাহিদ বলেন, পুলিশ একটি পুনর্গঠন প্রক্রিয়ায় আছে। সেই জায়গায় যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশ শিক্ষার্থীদের মুখোমুখি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারত। পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সংঘর্ষে জড়ায়নি। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশকে আরও সক্রিয় করতে আমরা রদবদল করছি। কারো ব্যর্থতা থাকলে তাদেরও পরিবর্তন করব। একই প্রসঙ্গে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটছে। ঢাকা কলেজেও এইরকম ঘটনা ঘটতে দেখেছি। আমরা বারবার আহ্বান জানাচ্ছি কোনো প্রকার উস্কানিতে পা না দিতে। ছাত্ররা যেন ধৈর্য সহকারে যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করে। তিনি বলেন, আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে যেই হামলার ঘটনা ঘটেছে, 6 দিন আগে থেকে এর সূত্রপাত। একজন শিক্ষার্থীর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ও সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ থেকেই এই ঘটনা ঘটে। সেটা ছিল ন্যাশনাল মেডিকেল কলেজের বিরুদ্ধে। এ ঘটনার পর হামলায় কারা কারা জড়িত সে বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান আছে। এই ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না। আসিফ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছে সংঘর্ষ এড়াতে। আমরা দেখেছি সোহরাওয়ার্দী কলেজের 7 জন ও মাহবুবুর রহমান কলেজের 3 জন নিহতের খবর রটিয়েছে। এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো খবর আমরা পাইনি, কোনো গণমাধ্যমেও এই খবর পাইনি। তবে অনেকে আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের ঘটনা যারা ঘটালো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রথম আলোর সামনে আজও বিক্ষোভ হয়েছে, তাদের রাজশাহী অফিসে হামলা হয়েছে। এ প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রথম আলো নিয়ে উত্তেজনা দেখতে পাচ্ছি। আজ অফিসে ভাঙচুর হয়েছে। আমাদের বক্তব্য হলো, গণমাধ্যমের প্রতি ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে করুন। কোনো পত্রিকা ভাঙচুর করা আমরা সমর্থন করি না। এমন ঘটনা টলারেট করা হবে না। তিনি আরও বলেন, ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের অভিযোগ থাকলে আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। আমরা আহ্বান জানাবো, অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরিতে জনগণ যেন অংশ না নেয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এইরকম কাজ থেকে যেন আমরা বিরত থাকি। আওয়ামী লীগ নেতার ছেলেকে বাড়িতে তুলে দিলেন বিএনপি নেতা, এলাকায় বিক্ষোভ। ছাত্র জনতার উপর হামলাকারী পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর সভাপতি কুদ্দুস মুন্সির ছেলেকে নিরাপত্তা দিয়ে নিজ বাড়িতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহনুল ইসলাম বুলালের বিরুদ্ধে। এ ঘটনায় সাদুল্লাপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে সোমবার দুপুরে সাদুল্লাপুর ইউনিয়নের স্বরূপপুরে শ্রীকোল এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তারা বিএনপি নেতা বুলাল ও আওয়ামী লীগ নেতা কুদ্দুস মুন্সির বিরুদ্ধে নানা স্লোগান দেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হাসিনা সরকারের দোসর সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস মুন্সি বিগত 17 বছর এলাকায় বিএনপি সহ স্থানীয় লোকজনের উপর নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার কারণে 5ই আগস্ট বিপ্লবের পর থেকেই আত্মগোপনে চলে যান। ফ্যাসিবাদের দোসর এই পলাতক আওয়ামী লীগ নেতা 5ই আগস্ট ছাত্র জনতা হত্যা মামলার একজন আসামি। তিনি মানুষের জমি দখল করে টাকার পাহাড় গড়েছেন। সুদের কারবারি করে এলাকার মানুষদের জিম্মি করে জমি নিজের নামে লিখে নিতেন। বিএনপি নেতা রেহনুল ইসলাম বুলাল সম্প্রতি নিজে উপস্থিত থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে পলাতক কুদ্দুস মুন্সির ছেলেকে বাড়িতে উঠিয়ে দিয়েছেন। বিপুল পরিমাণ টাকা লেনদেনের মাধ্যমে বিএনপির নেতারা আওয়ামী লীগ নেতার ছেলে মাসুদ মুন্সিকে পুনর্বাসন করেছেন বলেও অভিযোগ করেন তারা। বাজার নিয়ন্ত্রণ কি কোনোভাবেই সম্ভব হবে না? অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এবার বাজার সিন্ডিকেটের অবসান ঘটবে, দ্রব্যমূল্য নাগালের মধ্যে আসবে, মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলবে। বৈষম্য বিরোধী ছাত্ররা প্রথম কয়েকদিন বাজার মনিটরিং করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে আসা তো দূরের কথা, পূর্ববর্তী মূল্যের চেয়ে আরও কয়েক গুণ বেড়ে মানুষের নাভিশ্বাস বাড়িয়ে দিয়েছে। অসাধু ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। কোথাও কোনো লাগাম নেই।
দেশে বৈষম্য নিরসনের জন্য ছাত্র জনতা আন্দোলন করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সরকার পরিবর্তন করেছে, কিন্তু বিগত 3 মাস অতিক্রান্ত হলেও এর কোনো সুফল দিব্য চোখে দেখা যাচ্ছে না। সমাজে ধনী গরিবের বৈষম্য আরও প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধিতে এই বৈষম্য চোখে পড়ার মতো। 2 বছরেরও বেশি সময় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই নিম্ন আয়ের মানুষ শুধু নয়, মধ্যবিত্ত শ্রেণীটাও কঠিন অবস্থার মুখোমুখি হচ্ছিল। তার উপর বর্তমানে আরও কয়েক দফা মূল্য বৃদ্ধির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা দারুণভাবে ব্যাহত হচ্ছে। যদিও অন্তর্বর্তী সরকার পণ্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে দ্রব্যমূল্য নির্ধারণের পাশাপাশি কিছু পণ্যের শুল্কাকর হ্রাস করেছে, কিছু পণ্যের আমদানির অনুমতি দিয়েছে। 7টি নিত্যপণ্যের ওপর শুল্ক হ্রাস করায় 2000 কোটি টাকা সরকারকে ছাড় দিতে হচ্ছে। অথচ এই শুল্ক ছাড়ের জন্য জনগণ কোনো সুবিধা পাচ্ছে না, অর্থাৎ বাজারে এর কোনো প্রভাব পড়ছে না। তদারকি সংস্থাগুলো বাজারে অভিযান পরিচালনা করছে, কিন্তু সামগ্রিকভাবে বাজারে এর কোনো প্রতিফলন না ঘটায় এর সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। কোনো কারণ ছাড়াই ক্রমাগত বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। ফলে খেটে খাওয়া নিম্নবিত্ত শ্রেণী ও চাকরিজীবী সহ সাধারণ মানুষ নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা যায়, মানুষের আয়ের চেয়ে ব্যয় 2% বৃদ্ধি পেয়েছে। ভোক্তার ব্যয় বেড়েছে প্রায় 10%। এর বিপরীতে আয় বেড়েছে মাত্র 8%, অর্থাৎ আয় ও ব্যয়ের ঘাটতি দাঁড়িয়েছে 2%। ফলে ভোক্তার ক্রয় ক্ষমতা কমেছে, ভোক্তাকে বাড়তি অর্থ ঋণ বা ধার করে নির্বাহ করতে হচ্ছে। বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য যেই পর্যন্ত সক্রিয় তা এই তথ্য থেকে সহজেই বোঝা যায়। বিগত 2022 সালের এপ্রিল মাস থেকে মূল্যস্ফীতির হার বাড়তে থাকে। মূল্যস্ফীতির হার বাড়ায় অর্থনীতির বিভিন্ন সূচকেও এর প্রভাব পড়ে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির হার ডাবল ডিজিট অতিক্রম করায় এই খাতে মানুষের খরচ অস্বাভাবিক হারে বেড়েছে। কারণ যেই দুটি অপরিহার্য খাতে মানুষের ব্যয় সবচেয়ে বেশি হয় তা হলো খাদ্য ও চিকিৎসা। আন্তর্জাতিক বাজারে সব ধরনের পণ্যের মূল্য কমলেও আমাদের দেশে কমছে না। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে আমদানি ব্যয় কমে গেছে। চাল, আলু, পেঁয়াজ, তেল, ডিম, তেল, চিনি সহ কিছু পণ্যের শুল্ক কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম $100 থেকে কমে $78 নেমে আসায় জাহাজ ভাড়া সহ অন্যান্য ক্ষেত্রেও পরিবহন ব্যয় কমেছে। কিন্তু তারপরও আমদানিজাত পণ্যের মূল্য স্বাভাবিকভাবে কমে যাওয়ার পরিবর্তে আরও বেড়েছে। 2022 সালে বৈশ্বিক মন্দা শুরুর আগে দেশীয় মূল্যস্ফীতির হার ছিল 5.5%-এর মধ্যে। বিশ্বব্যাপী মন্দার প্রভাবে এর হার বাড়তে শুরু করে। ফলে এর নেতিবাচক প্রভাব শুধু আমাদের দেশেও পড়ে। শুধু তাই নয়, যেসব পণ্য আমদানি নির্ভর নয়, দেশের উৎপাদন হয়, সেগুলোর দামও ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীদের অতি মুনাফালোভী মানসিকতা ও চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতিতে বাড়তি চাপ পড়ছে। এভাবে ব্যবসায়ীরা ভোক্তার পকেট কেটে জনজীবনকে বিপন্ন করে তুলছে। দেশের সাধারণ মানুষ রাজনীতি বোঝে না, তারা শুধু বোঝে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা। যে বা যারা এই নিশ্চয়তা দিতে পারবে, মানুষ তাকেই সাদরে গ্রহণ করবে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে সরকার সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। এর সঙ্গে সঙ্গে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির দিকে নজর